ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমরা অ্যালজেব্রা নিয়ে কাজ করব। তো অ্যালজেব্রা নিয়ে কাজ করার আগে প্রথমে জেনে নিই আমরা কোন চ্যাপ্টার নিয়ে কাজ করছি। আমরা আজকে কাজ করব হচ্ছে এক্সারসাইজ 4.1 নিয়ে, এবং অবশ্যই ক্লাস 6 এর স্টুডেন্টকে নিয়ে আমি আজকে কাজ করব, এবং সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, টুডেস টপিক ইজ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। তো অ্যালজেব্রা একবারই তোমাদের কাছে কিন্তু নতুন। তো নতুন বলতে কিছু নেই, আমরা সবসময় শেখার জন্য এসেছি। তো যেহেতু চ্যাপ্টারটার নাম দিয়েছি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, সো আগে বুঝতে হবে যে এক্সপ্রেশনটা কি, তারপর তো আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ব্যাপার আসবে। তো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি টোটালি একটা বড় করে ডায়াগ্রাম এখানে করেছি, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি এবং কিভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা শুরু হয়, এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করতে আমাদের কি কি দরকার হবে সব কিছু এলিমেন্ট আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথমেই দেখো, আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে নোন অথবা আননোন নাম্বারস অর এক্সপ্রেশন অর অ্যালফাবেটিক্যাল সিম্বলস। তো দেখো, আমাদের প্রথমেই দরকার হচ্ছে এক্সপ্রেশন। লাইক অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করতে উই হ্যাভ টু নিড অনলি ফার্স্টলি এক্সপ্রেশনস। তো তোমাদের প্রথমে মনে হতে পারে যে স্যার এক্সপ্রেশনটা আবার এখানে কি। নর্মালি দেখো, আমরা অনেকগুলো অ্যালফাবেট কিন্তু এই জীবনে কোনো না কোনো কাজে কিন্তু ইউজ করেছি। লাইক এ বি সি ডি এই সিরিজটা বলতে পারো, অথবা কি এক্স ওয়াই জেড, তারপর এই সিরিজটা বলতে পারো, পি কিউ আর এস টি এই সিরিজটা বলতে পারো। নর্মালি এভরি অ্যালফাবেটিক্যাল সিম্বলস আর ইউজড ইন এক্সপ্রেশনস। লাইক তুমি ধরো লিখলে যে এক্স, এই যে এক্স লিখলে, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ এক্সপ্রেশন। আমি এক্স দ্বারা কিন্তু অনেক কিছু বোঝাতে পারি। আচ্ছা, আবার ওয়াই ওয়ান কাইন্ডস অফ এক্সপ্রেশন, এ ওয়ান কাইন্ডস অফ এক্সপ্রেশন, বি ওয়ান কাইন্ডস অফ এক্সপ্রেশনস। দ্যাট মিনস তুমি অ্যালফাবেটের যতগুলো সিম্বল আছে, আমরা স্মল লেটার যেগুলো বলছি অথবা ক্যাপিটাল লেটার যা বলি না কেন, এগুলো সবগুলো এক্সপ্রেশন হিসেবে ইউজ হয়। এবং এই এক্সপ্রেশনগুলোকে আমরা এই অ্যালজেব্রার ভাষায় কি কি বলি দেখো, আমরা এই এক্সপ্রেশনগুলোকে বলি নোন অর আননোন নাম্বারস, জানি অথবা অজানা, মানে অজানা এক্সপ্রেশনগুলো আবার এক্সপ্রেশন হিসেবে ইউজ হবে। কে? অ্যালফাবেটিক্যাল সিম্বলগুলো। কোনগুলো? এ বি সি, পি কিউ আর, এক্স ওয়াই জেড, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এক্সপ্রেশন হিসেবে ইউজ হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এভরি এক্সপ্রেশন ইট হ্যাজ অ্যানাদার নেম এন্ড দিস নেম ইজ ভ্যারিয়েবল। দিস নেম ইজ কি বলো দেখি? ভ্যারিয়েবল। তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের যে অ্যালজেব্রার যে এক্সপ্রেশনগুলো আছে, লাইক যে এক্স ওয়াই জেড, এ বি সি, হ্যাঁ, আমরা যেগুলো বলছি এগুলো পি কিউ আর এস টি, এগুলোকে আমরা যে কোনো সময় অ্যালফাবেটিক্যাল সিম্বল হিসেবে চিনি। এগুলোকে আমরা এখন আমাদের অ্যালজেব্রার ভাষায় এক্সপ্রেশন হিসেবে চিনবো। আবার এগুলোকে এখন আমরা জাস্ট আমাদের অ্যালফাবেটিক্যালি ভাষায়, লাইক আমাদের অ্যালজেব্রিক ভাষায় আমরা সেগুলোকে বলবো ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল ইট হ্যাজ থ্রি কোয়ালিটি, তিনটে কোয়ালিটি থাকবে যে কোনো ভ্যারিয়েবলের। কি কি কোয়ালিটি? দেখো, ভ্যারিয়েবলগুলো চেঞ্জেবল হবে। আমি কেমন করে চেঞ্জেবল একটা করে বুঝাই দিই। অ্যালফাবেটিক আমরা এক্স নিয়েও কাজ করতে পারি এই অ্যালজেব্রায়, আবার ওয়াই নিয়েও কাজ করতে পারি, আবার কি জেড নিয়েও কাজ করতে পারি। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এগুলো চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে। আচ্ছা, নাম্বার 2, ভ্যালু নট ফিক্সড। এই এক্স অথবা ওয়াই অথবা জেড এগুলোর ভ্যালু কখনো ফিক্সড হবে না। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি বুঝিয়ে দিই যে কেমন করে ফিক্সড হবে না। আমি ধরলাম এক্স, এই এক্স দ্বারা কিন্তু আমি জাস্ট এখানে কি কয়টা এক্স বোঝাচ্ছি? একটা এক্স লিখেছি না, এটা দ্বারা আমি একটা পেন্সিল বোঝাতে পারি। আবার আমি এই এক্স দ্বারা বলতে পারি একটা পেন্সিলের প্রাইসও বোঝাতে পারি। আবার আমি এক্স দ্বারা বোঝাতে পারি ওয়ান পেন বোঝাতে পারি। তারপর দেখো, এই এক্স এর কিন্তু কোনো ডিফাইনেড ভ্যালু নেই, এটাকে যে কোনো সময় কিন্তু কি চেঞ্জ হতে পারে। এর ভ্যালুটা কিন্তু আবার ফিক্সড হয় না, যে কোনো সময় যে কোনো ভাবে তুমি এটাকে ইউজ করতে পারো। যেমন দেখো, আমি বললাম যে এক্স এর ভ্যালু, এক্স দ্বারা একটা পেন্সিল বোঝাচ্ছে, এক্স দ্বারা ওয়ান পেন্সিল প্রাইস বোঝাচ্ছে, এক্স দ্বারা একটা পেন বোঝাচ্ছে। আমি যদি বলি এক্স দ্বারা একটা পেনের প্রাইস বলতে 5 টাকা আমি ধরলাম, তা আমি এক্স দ্বারা বোঝাচ্ছি যে এক্স এর ভ্যালুটা এখানে মেনশন করছে একটা পেন্সিল অথবা একটা পেনের প্রাইস মানে 5 টাকা। আবার দেখো, পেনের প্রাইস তারপর পেন্সিলের প্রাইস এগুলো তো চেঞ্জ হতে পারে। আমি যদি বলি আবার 10 টাকা, তাহলে দেখো এর ভ্যালু কি কোনো আমাদের ফিক্স থাকতেছে না। তার মানে কি এক্সটাই কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে। এক্স দ্বারা পেন্সিল বোঝাচ্ছে, এক্স দ্বারা পেন্সিলের প্রাইস বোঝাচ্ছে, এক্স দ্বারা পেন্সিলের প্রাইস 5 টাকা, 10 টাকা, 15 টাকা, বারবার অনেক কিছু হতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, যার কারণে বলছে যে ভ্যারিয়েবলের ভ্যালু কখনো ফিক্সড হয় না। আচ্ছা, এটা আমি ইরেজ করে দিলাম। এরপর দেখো আরেকটা জিনিস বলছে এখানে যে ডিফারেন্ট ভ্যালু তো নট ফিক্সড। আরেকটা বলেছে এর ডিফারেন্ট ভ্যালু থাকে।
তো তোমরা ডিফারেন্ট ভ্যালু আর ভ্যালু নট ফিক্স দুটো আমি একই জিনিস দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু থাকতে পারে। যেমন দেখো, তুমি যদি এক্স নাও, এক্স দিয়ে অনেক কিছু তুমি বলতে পারো। ওয়াই যদি নাও, ওয়াই দিয়ে তুমি অনেক কিছু বলতে পারো। যেমন আমি বলতে পারি যে এক্স দ্বারা আমি একটা পেন্সিল প্রাইস বোঝালাম, আর ওয়াই দ্বারা আমি একটা পেনের প্রাইস বুঝালাম। তাহলে দেখো, এট এ টাইম এক্স দ্বারা পেন্সিলের প্রাইস আবার ওয়াই দ্বারা পেনের প্রাইস বোঝাচ্ছে। তাহলে বোঝাচ্ছে কি ডিফারেন্ট ভ্যালুস, মানে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস এখানে থাকতে পারে। আবার দেখো, আমি যদি বলি এক্স এর ভ্যালু 5 টাকা, আবার ওয়াই এর ভ্যালু কি, ধরো ওয়াই দ্বারা আমি বুঝিয়েছিলাম কি, বলো দেখি, 1 পেনের প্রাইস, এটা 10 টাকা ধরতে পারি। আবার দেখো, এখানে পেন্সিলের প্রাইস ধরেছিলাম, এটা 10 টাকা হতে পারে, এটা 15 টাকা হতে পারে। তাহলে দেখো, এদের ভ্যালুগুলো কিন্তু ফিক্স থাকে না, এদের ভ্যালুগুলো চেঞ্জ হয় এবং ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু কিন্তু এখানে আসতে পারে। এই হচ্ছে ভেরিয়েবলের কাজগুলো। তো আমি এখন যদিও অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝাইনি, আমি বোঝানোর আগে কিন্তু ভেরিয়েবলের কথা বলেছি, বাট অ্যালজেব্রিক এক্সপ্রেশন যখন বুঝাবো তখন ভেরিয়েবলটা আরো একদম দৃশ্যমান হয়ে ফুটে উঠবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি তোমাদের নেক্সট কাজে, সেটা হচ্ছে আমি দেখো লিখেছি নিউমেরালস অর ডিজিট অর কোএফিসিয়েন্ট। আচ্ছা, মজার জিনিস দেখো, আমরা যেমন এখানে অ্যালফাবেটিক্যাল সিম্বল, এটা কিন্তু ছোটবেলা থেকে শিখে এসেছি, কিন্তু এই অ্যালফাবেটগুলোকে যখন আমরা অ্যালজেব্রা ইউজ করব, দেখো নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে কি হচ্ছে, এক্সপ্রেশন। এগুলো কিন্তু অ্যালজেব্রিক নেম, এগুলো এক্সপ্রেশনটা হচ্ছে অ্যালজেব্রিক নেম, আর অ্যালফাবেটিক্যাল সিম্বলটা হচ্ছে নরমাল, তুমি যেভাবে জানো। আচ্ছা, এখানে দেখো নিউমেরালস, তুমি জানো যে 1 2 3 4 5 6 7 8 এগুলো নিউমেরালস, আবার এগুলোকে আমি ডিজিট হিসেবে ইউজ করি। কিন্তু যখন আমরা অ্যালজেব্রায় আসছি, অ্যালজেব্রিক্যালি ভাষায় আমরা সেগুলোকে বলবো কোএফিসিয়েন্ট। দ্যাটস ওয়াই তোমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন করতে যাচ্ছ, আমরা আননোন একটা নাম পেয়েছি, সেটা হচ্ছে এক্সপ্রেশন। আবার দেখো, আমরা যখন যে নাম্বারগুলো ছোটবেলা থেকে চিনি 1 2 3 4 5 6 7 8 9, সেগুলোকে এখন আমরা ইউজ করছি আবার দেখো কোএফিসিয়েন্ট হিসাবে। কি হিসাবে? কোএফিসিয়েন্ট হিসাবে। তার মানে বুঝতে পারলাম যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এখন যাইনি, তাতে দুটো জিনিস দেখতে পারলাম, যে আমাদের যে অ্যালফাবেটিক্যাল সিম্বলগুলো সেগুলো এক্সপ্রেশনে ইউজ হয়, আবার এই এক্সপ্রেশনগুলোকে আমরা অ্যালজেব্রিক ভাষায় ভেরিয়েবলও বলতে পারি। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে আমরা নরমালি নিউমেরালস বলি অথবা ডিজিট বলি, কিন্তু সেগুলোকে আবার আমরা এই অ্যালজেব্রিক ভাষায় দেখো কোএফিসিয়েন্টও বলতে পারি। আচ্ছা, এটা একটা পার্ট গেল। এখন আরেকটা পার্ট আসছে, দেখো কি বলেছে, অপারেশনাল সিম্বলস। অপারেশনাল সিম্বলস, নরমালি অপারেশনাল সিম্বলগুলো তোমরা জানো, there are 4 types of operation symbols in our mathematics, তোমরা ক্লাস 5 এটা দেখে এসেছো। আচ্ছা, তাহলে তার মধ্যে চারটা কি কি, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড। ওকে, সো এই মাল্টিপ্লাই আর ডিভাইড কিন্তু সবসময় দৃশ্যমান থাকে না, কিন্তু দৃশ্যমান থাকে হচ্ছে প্লাস আর মাইনাস। এই প্লাস আর মাইনাসকে আমরা বেস ধরে কাজ করবো। স্যার আপনি ব্র্যাকেট দিয়েছেন কেন? ব্র্যাকেট দেওয়ার কাজ তো অবশ্যই আছে। মনে রাখবে, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের আমরা একটা জায়গায় গিয়ে টার্ম নামে একটা ওয়ার্ড পড়বো। এই ওয়ার্ডগুলো আসলে এই প্লাস আর মাইনাসের উপর ডিপেন্ড করে, যার কারণে আমি এই যেভাবে দেখে দিয়েছি। যদিও আমি মোটামুটি টার্ম এই ওয়ার্ডটা বোঝানোর সময় আবার এখানে চলে আসবো, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেহেতু এক্সপ্রেশন শুনেছি, আমরা কোএফিসিয়েন্ট শুনলাম, আমরা অপারেশন সিম্বল শুনলাম, আমরা এই যে এগুলোকে কিন্তু আবার নাম্বারসও বলা যায়। যেমন দেখো এক্স ওয়াই জেড, এ বি সি ডি, এক্স ওয়াই জেড, এগুলো সবগুলো কিন্তু আননোন নাম্বারও বলতে পারে। আননোন, আমরা জানি না এগুলো সম্পর্কে কিছু, যার কারণে এখন দেখো এই যে আননোন নাম্বার এই ওয়ার্ডটুকু, আর দেখো এই যে অপারেশনাল সিম্বল এই ওয়ার্ডটুকু, আমি দুটোকে মিক্স করলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন পেয়ে যাব। কেমন দেখো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলবে? মিনিংফুল কম্বিনেশন থাকতে হবে অফ কার মধ্যে, দেখো তো, নাম্বারসের মধ্যে আর অপারেশনাল সাইনের মধ্যে। নাম্বারগুলো কি কি বলো দেখি, সেগুলোকে এক্স ওয়াই জেড আমরা বলতে পারি, আবার দেখো এ বি সিও আমরা বলতে পারি, আবার দেখো আমরা পি কিউ আরও আমরা বলতে পারি। তোমরা অনেকে বলতে পারো স্যার নাম্বার বলতে তো আমরা 1 2 3 4 5 6 7 8 এগুলো বুঝি। আসলে না, আমরা নাম্বার বলতে কিন্তু এগুলো নিউমেরালস আর ডিজিট হিসেবে কাজ করবে। আর এখন আমরা অ্যালজেব্রিক ভাষায় নাম্বার বলতে কিন্তু এক্স ওয়াই জেড, পি কিউ আর এস টি, হ্যাঁ, এগুলো আমরা বুঝতে পারবো। তো তোমরা এখনই বুঝতে পারবে যে আমরা আসলে নাম্বার কোনগুলোকে বলছি। এই যে এগুলো এ বি সি, পি কিউ আর, এক্স ওয়াই জেড, আর অপারেশনাল সাইনগুলো হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড। কিন্তু এবার কি বলেছে? মিনিংফুল কম্বিনেশন অফ নাম্বারস অ্যান্ড অপারেশনাল সাইন। যদি কোনো মিনিংফুল কম্বিনেশন থাকে কার মাঝে? নাম্বারসের মাঝে, দ্যাটস ওয়াই এক্স ওয়াই জেড, পি কিউ আর এগুলোর মাঝে, এবং কার বলো দেখি? অপারেশনাল সাইন। কি প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড, এগুলো যখন একটা মিনিংফুল কম্বিনেশন থাকবে সেগুলোকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে পারবো। আচ্ছা ধরো আমি শুধু এক্স লিখেছি, এই এক্স দ্বারা আমি বুঝলাম একটা পেন। এখানে আমি ওয়াই লিখেছি, এই ওয়াই দ্বারা আমি বুঝলাম একটা পেন্সিল। তাহলে দেখো এটা একটা মিনিং প্রকাশ করলো না? এটা একটা মিনিং প্রকাশ করলো না? কিন্তু ইন্ডিভিজুয়ালি কি এরা হচ্ছে এক্সপ্রেশন, এক্স একটা এক্সপ্রেশন, ওয়াই একটা এক্সপ্রেশন। কিন্তু যখন এই এক্সপ্রেশনগুলোকে আমি অপারেশনাল সাইন দ্বারা কম্বাইন করব, তখন কিন্তু ওগুলোকে আমি কি বলতে পারবো বলো দেখি? আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে পারবো। নাও লুক অ্যাট দিস, 5x, এই এক্স দ্বারা কি বোঝায়? আচ্ছা আমি যদি মনে মনে ভেবে নিই এক্স হচ্ছে একটা পেন্সিল, তাহলে বলো তো এখানে 5x দ্বারা কি বোঝাবে?
5 পেন্সিল বোঝাবে না? আচ্ছা, আমি যদি এই y কে, যেমন দেখো এখানে আমি y লিখেছি, এই y কে যদি আমি 1 পেন ভাবি, তাহলে বলো তো 3y দ্বারা কি বোঝাবে? 3 পেন বোঝাবে না? আচ্ছা, এটা একটা গেল। এখন দেখো একটা জিনিস তোমাদের মধ্যে ডাউট হতে পারে, স্যার আপনি 5x ডট দিয়ে লিখছেন, এখানে স্যার 5 মাল্টিপ্লাই আবার মাল্টিপ্লাই দিয়ে লিখছেন, স্যার এখানে 3y ডট দিয়ে লিখছেন, আর এখানে স্যার 3 মাল্টিপ্লাই দিয়ে লিখছেন, কারণ কি? এগুলো হচ্ছে এক একটা করে ফর্ম। দ্যাটস ওয়াই তুমি যখন দুটো এভাবে নাম্বার, দ্যাটস ওয়াই আমরা এই যে একটা এক্সপ্রেশন এবং আমরা যদি কোনো একটা নিউমেরালস বা ডিজিট যখন একসাথে কম্বাইন করব, তাদেরকে যখন আমরা অপারেশনাল সিম্বল দ্বারা মেনশন করব, কেমন দেখো 5 এর সাথে এটা কি ফর্ম বলো দেখি? এটা প্রোডাক্ট ফর্ম, এটাও কি প্রোডাক্ট ফর্ম, এটাও প্রোডাক্ট ফর্ম, এটাও কিন্তু প্রোডাক্ট ফর্ম। দ্যাটস ওয়াই প্রোডাক্ট ফর্মে কিন্তু দুটো ফর্ম থাকে, একটা হচ্ছে দেখা যাবে, একটা হচ্ছে দেখা যাবে না। যেমন দেখো এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু কি বলেছি আমরা? বলেছি নাম্বারস আর অপারেশন সাইনের মধ্যে যখন মিনিংফুল কম্বিনেশন থাকবে। দেখো তো 5x দ্বারা কি বোঝায়? x হচ্ছে এক্সপ্রেশন, আর 5 দ্বারা বোঝায় এখানে x যদি 1 পেন্সিল হয় 5 দ্বারা 5 পেন্সিল বোঝাচ্ছে। তাহলে কি মিনিং বুঝতে পারলে না তুমি? যার কারণে আমরা কিন্তু এটাকে কি বলতে পারবো বলো দেখি? আমরা বলতে পারবো দিস ইজ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আবার দেখো অনলি 5 মাল্টিপ্লাই x, মাল্টিপ্লাই লিখে দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা মিনিংফুল এক্সপ্রেশন। কেন? x যদি হয় 1 পেন্সিল আর 5 দ্বারা কি বোঝাবো? তাহলে 5 পেন্সিল, তাহলে এটা একটা মিনিংফুল কম্বিনেশন বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসো 3y। দেখো y যদি 1 পেন হয় তাহলে 3y দ্বারা কত? 3 পেন। আবার 3 মাল্টিপ্লাই y যদি 1 পেন হয় তাহলে 3 মাল্টিপ্লাই y মানে কি বলো দেখি? 3 পেন। তাহলে কি মিনিংফুল কম্বিনেশন কার? দেখো এই যে y দ্বারা কি এক্সপ্রেশন বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই নাম্বারস, আর 3 দ্বারা কি ডিজিট বোঝাচ্ছে, আর এই মাল্টিপ্লাই দ্বারা কি অপারেশনাল সাইন। তাহলে দেখো মিনিংফুল কম্বিনেশন অফ কার নাম্বারস এবং অপারেশনাল সাইন্স। নাম্বার বলতে কিন্তু এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর অ্যালফাবেটিক্যালি যেগুলো আর রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হয়। এখন দেখো আমি একটু ওই যে বলছিলাম যে প্লাস আর মাইনাস দেখতে একটু খুব সুন্দর লাগবে, মাল্টিপ্লাই আর ডিভাইড খুঁজে পাওয়া যায় না। যেমন দেখো এখানে তুমি মাল্টিপ্লাই দিয়েছো, খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এবার দেখো আচ্ছা এই যে আমি বলেছিলাম 5x যদি x 1 পেন্সিল হয়ে থাকে তাহলে 5 পেন্সিল, এটা হচ্ছে 5 পেন্সিল। y যদি 1 পেন হয়ে থাকে তাহলে 3y দ্বারা কি 3 পেন। তাহলে দেখো 5 পেন্সিল আর 3 পেন দুটো আবার 5 দ্বারা কি করা আছে? কম্বাইন করা আছে। তাহলে সেজন্য বলেছে মিনিংফুল কম্বিনেশন। দেখো মিনিংফুল কম্বিনেশন, 5x দ্বারা 5 পেন্সিল, 3y দ্বারা 3 পেন। আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো স্যার আপনি বারবার পেন্সিল আর পেন ধরছেন, আর কি পৃথিবীতে কিছু নাই? ধরি x যদি 1 কাউ হয় আর y যদি 1 গোট হয় তাহলে কি বলো দেখি? 5 কাউ 3 গোট, তাদের কি করেছি বলো দেখি? সাম করেছি। আচ্ছা এবার একটা জিনিস তোমরা চিন্তা করো, দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে এই 5x প্লাস 3y তে, কি কি বোঝায় সেটা আমি বোঝাই। আচ্ছা 5 আর x, আমি যদি x কে 1 পেন ধরি তাহলে বলো দেখি এখানে 5 আর 1 পেন্সিলের কি বলো দেখি? প্রোডাক্ট আছে না? আমি বলতে পারি এখানে প্রোডাক্ট অফ 5 and 1 পেন্সিল, প্রোডাক্ট অফ 3 and 1 পেন, প্রোডাক্ট অফ, যেহেতু প্রোডাক্ট দিয়ে সিম্বল আছে। আচ্ছা এবার দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে কি কি আছে দেখো? প্রোডাক্ট অফ 5 and x and প্রোডাক্ট অফ 3 and y, তার আবার কিভাবে আছে বলো দেখি? প্লাস দিয়ে আছে। এখন আমি যদি সম্পূর্ণটাকে সুন্দর করে সাজাই বলি তাহলে কি বলবো দেখো? সাম অফ প্রোডাক্ট অফ 5 and x and প্রোডাক্ট অফ 3 and y। তার মানে কি প্রোডাক্ট অফ 5 and x আর প্রোডাক্ট অফ 3 and y কে আমরা কি করেছি? সাম করেছি। আচ্ছা এট দ্য সেম টাইম যদি আমি এখানে আরেকটা জিনিস লিখতাম, ধরো লিখলাম আমি 5x minus 3y, তাহলে আমরা এটা কি করলাম বলো দেখি? এটা আমরা করলাম ডিফারেন্স ফ্রম প্রোডাক্ট অফ 5x, দেখো ডিফারেন্স ফ্রম প্রোডাক্ট অফ 5x and 3 and y। তাহলে আমরা কি করলাম বলো দেখি? আমরা প্রোডাক্ট প্রথমে আমরা দেখেছি 5 এর x টা হচ্ছে প্রোডাক্ট ফর্ম, 3 আর y টা হচ্ছে প্রোডাক্ট ফর্ম। এবার আমরা কি করছি বলো দেখি? ডিফারেন্স করছি। ডিফারেন্স বলতে কি? ধরো আমি যদি লিখি 5 minus 3, তাহলে আমরা কি করলাম বলো দেখি? এখানে 3 কি করেছি? ডিফারেন্স করেছি বা সাবট্রাক্ট করেছি কার থেকে? 5। তাহলে আমরা এখন বলতে পারি ডিফারেন্স ফ্রম 3y, দ্যাটস ওয়াই ডিফারেন্স অফ প্রোডাক্ট অফ 3 and y ফ্রম প্রোডাক্ট অফ 5 and x। আচ্ছা আসলে আমরা এই জিনিসগুলো ম্যাথ আকারে যখন করবো না তখন আর ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন বোঝাচ্ছি তো, যার কারণে ওই টার্মটাতে যাচ্ছি না। আচ্ছা এবার দেখো তোমরা, আমি নতুন একটা ওয়ার্ড লিখেছি যে নিউমেরালস, ডিজিট, এগুলো আবার মোটামুটি কোফিশিয়েন্ট। যখন কোনো এক্সপ্রেশন বলতে কিন্তু আমরা x y z a b c p q r এগুলো কিন্তু বোঝাতে পারি। তো দেখো আমি যদি বলি যে আমার x হচ্ছে এক্সপ্রেশন, ওর সাথে একটা নিউমেরালস অ্যাড হয়ে গেল যেমন 3, এই 3টা কিন্তু এই এক্সপ্রেশনের কোফিশিয়েন্ট, এই 3টা কিন্তু এক্সপ্রেশনে কি বলো দেখি? কোফিশিয়েন্ট। আচ্ছা আমি একটা एग्जांपल দিয়েছি এখানে 5x + 3y। দেখো x এর সাথে যে নিউমেরালসটা আছে বা যে ডিজিটটা আছে এটাকে আমরা কোফিশিয়েন্ট হিসেবে ইউজ করব। দেখো এখানে x এর কোফিশিয়েন্ট কি? আমি ভালো করে বলছি, হিয়ার দ্য কোফিশিয়েন্ট অফ x
অ্যান্সার কত হবে 5। হিয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ y, অ্যান্সার কি হবে বলো দেখি 3। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার যদি শুধু x থাকে, যদি স্যার শুধু x থাকে তাহলে তার কোএফিসিয়েন্ট কত? তার তো কোনো ডিজিটই নেই, তাহলে কোএফিসিয়েন্ট কত হবে? না থাকা মানে অনলি 1 বোঝায়। না থাকা মানে কি বলো দেখি? 1 বোঝাবে। তা আমি যদি বলি হিয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ x কি হবে, তোমরা বলবা কি বলো দেখি 1। আমি যদি বলি মাইনাস, তাহলে এখন যদি বলি যে হিয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ x কি হবে, তোমরা বলবা -1। তাহলে প্রথমে যখন নরমাল ছিল তখন আমরা কোএফিসিয়েন্ট বলছি 1, আবার যখন শুধুমাত্র মাইনাস থাকলো তখন আমরা কোএফিসিয়েন্ট বললাম কি বলো দেখি -1। আচ্ছা মনে রাখবে আমরা কার কোএফিসিয়েন্ট বের করব? অনলি এক্সপ্রেশনস এর, লাইক যেখানে x y z p q r তারপর হচ্ছে তোমার a b c যে কোনো তথ্য থাকবে, আমরা এগুলোর সামনে যে ডিজিটটা থাকবে সেগুলোকে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে ইউজ করব। লাইক দেখো আমি লিখেছি এখানে কি আছে 5xy, তাহলে কিন্তু এখানে কার কোএফিসিয়েন্ট? এই টোটালি এই xy এর কোএফিসিয়েন্ট, xy এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে 5। আবার দেখো এখানে হচ্ছে axy, তিনটাই কিন্তু এক্সপ্রেশন axy, এখানে কোনো নাম্বার নাই, তার মানে কোনো নাম্বার নেই বুঝতে হবে 1 আছে, তাহলে আমরা বলতে পারি এখানে axy এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। আবার দেখো এখানে যদি শুধু মাইনাস থাকে কিন্তু এখানে কোনো নাম্বার লেখিনি, আমরা এখানে বুঝবো এই যে axy, এই axy এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1। আবার দেখো আমি ধরো লিখলাম আরেকটা एग्जांपल দিই, যেহেতু কোএফিসিয়েন্টটাতে চলে এসেছে এটা ভালো করে দেখো। ধরো 3/2a²a, তারপর লিখলাম bc, তাহলে বলো তো এখানে কার কোএফিসিয়েন্ট? এটা অনেকে ভাবে স্যার এটা মানে এর কোএফিসিয়েন্ট। নো, তোমার যতগুলো এক্সপ্রেশন আছে এখানে সবার কোএফিসিয়েন্ট কিন্তু একটাই। তো এখানে যদি বলি যে হিয়ার ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ abc কি হবে বলো দেখি 3/2। যদি আমি বলি মাইনাস তাহলে কি হবে? হিয়ার ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ abc ইকুয়াল টু কি হবে -3/2। দ্যাটস ওয়াই কোএফিসিয়েন্ট শুধু কার সাথে থাকবে? অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সাথে থাকবে, ওই সরি এক্সপ্রেশনের সাথে থাকবে। ওই এক্সপ্রেশন কতগুলো হোক নাম্বার একটা থাকলেই দ্যাটস ওয়াই সেখানে যদি একটা ডিজিট থাকে ওই ডিজিটটি হচ্ছে টোটালটার একটা কোএফিসিয়েন্ট। আচ্ছা দেখো আমি যদি এমন করে বলি, ধরো আমি বললাম x -y, তারপর এখানে ব্র্যাকেট দিলাম দিয়ে এখানে দিলাম 3, তাহলে তোমরা কি বুঝতে পারছো এটা কি বোঝাতে চাচ্ছি? এখানে টোটাল এই যে x y টার কোএফিসিয়েন্টটা হচ্ছে 3, এই x y এর কোএফিসিয়েন্টটা কি বলো দেখি 3। আসলে কি তোমরা বুঝতে পারছো যে কোএফিসিয়েন্ট ব্যাপারগুলো কার সাথে রিলেটেড থাকে? আচ্ছা এটা গেল কোএফিসিয়েন্ট। হ্যাঁ এবার আমরা আরেকটা কাজে আসবো, সেটা হচ্ছে টার্ম। আমি বলেছিলাম ওই যে দেখো অপারেশনাল সিম্বলসের সময় আমি প্লাস আর মাইনাস দিয়ে রেখে দিয়েছি, মাল্টিপ্লাই ডিভাইডটাকে কিন্তু আমি ব্র্যাকেটে রাখিনি। এবার আমরা টার্ম ইউজ করব। যখন কোনো তুমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন পাবে, যখন তুমি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন পাবে, ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাঝে যতগুলো এক্সপ্রেশন প্লাস আর মাইনাস দিয়ে থাকবে ততগুলো আমরা টার্ম পাবো। স্যার এটা কেমন কথা বললেন? আচ্ছা একটা एग्जांपल দেখাই। সে ধরো আমি লিখলাম 3a + b, দেখো এটা একটা এক্সপ্রেশন এটা একটা এক্সপ্রেশন, তাহলে বলো কি দিয়ে মোটামুটি তারা কম্বাইন করা প্লাস দিয়ে, তার মানে কি ইট হ্যাজ টু টার্ম, তাহলে কি এটা একটা টার্ম এটা একটা টার্ম, তাহলে কত হলো বলো দেখি 2 টার্ম। বুঝতে পেরেছো? আবার দেখো এট দ্য সেম টাইম যদি আমি এখানে প্লাস না দিয়ে মাইনাস দেই তাহলে আমরা বলতে পারবো that this is 3a minus b is one kinds of expressions, so there are two terms, this is the first term and second term. কিন্তু মজার বিষয় কি জানো? একটা দেখো এখনই তোমাদের আবার ধারণা পাল্টাই দিচ্ছি। এবার আমি বললাম যে না, এবার আমি লিখলাম যে 3a into 2b, দেখো এখানে কি কোনো প্লাস অথবা মাইনাস আছে? নেই, তার মানে কি এটা টোটালি একটা টার্ম, এটা শুধু একটা টার্ম থাকবে। টার্মগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো কখন? যখন প্লাস আর মাইনাস দিয়ে তাদের কম্বিনেশনটা থাকবে, কিন্তু প্রোডাক্ট অথবা ডিভাইড থাকলে সেগুলোতে একটা টার্মে বোঝাবে। যেমন দেখো এখানে প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে ওয়ান টার্ম। আবার দেখো যদি এমন থাকতো 3a ডিভাইড 2b, অথবা আমরা যদি বলতে পারতাম 3a ডিভাইড 2b, তাও কিন্তু বোঝাতো যে এখানে শুধু একটা টার্মে আছে। কতটা টার্ম আছে? একটা টার্ম আছে। তার মানে বোঝা যাচ্ছে যে টার্ম ইউটিলাইজ করা হয় যখন প্লাস আর মাইনাস দিয়ে এক্সপ্রেশনগুলো কম্বাইন করা থাকে, কিন্তু যদি প্রোডাক্ট আর ডিভিশন হিসেবে থাকবে তখন শুধু একটা টার্মে বোঝাবে। আমরা এর একটা एग्जांपल দেখো এখানে তোমাদেরকে। যেমন দেখো আমি একটা এক্সপ্রেশন লিখেছি এখানে যে 3a ডিভাইড প্লাস 8y মাইনাস 2x মাল্টিপ্লাই 3c প্লাস 5z, হাউ মেনি টার্মস হিয়ার? হাউ মেনি টার্মস হিয়ার? আমি বলেছি টার্মগুলো শুধু প্লাস আর মাইনাস দিয়ে কিন্তু কম্বাইন করা থাকে, আদারওয়াইজ অন্য কিছু থাকলে সেগুলোকে আমরা টার্ম বলতে পারবো না। আচ্ছা আমি এই টার্মগুলোকে একটু লিখি, হ্যাঁ দেখো একটু ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে এখন ব্যাপারটা যে আসলে টার্মের ব্যাপারটা কি এখানে। তো আমি লিখলাম ধরো 3a ডিভাইড b প্লাস 8y মাইনাস 2x মাল্টিপ্লাই 3c প্লাস কত এখানে 5z। তোমাদেরকে প্রথমে থিঙ্ক করতে হবে যে প্লাস আর মাইনাস কোথায় আছে, তাই না? যেমন দেখো এই যে প্লাস, কার কার সাথে প্লাস আছে দেখো তো, এই প্লাসটা আছে কার কার সাথে? এই 3a বাই ডিভাইড b এর সাথে, এটা কিন্তু একটা টার্ম ধরবো আমরা।
প্লাস শুধু এইট ওয়াইয়ের সাথে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু এই যে একটা টার্ম পেলাম আমরা প্লাসের আগে, আবার এইট ওয়াই নিজে একটা, আবার দেখো এই যে মাইনাস, কিন্তু দেখো এই 2x আর 3c কিন্তু দেখো একটা টার্ম ইউজ করবে, কেননা মাল্টিপ্লাই দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আবার দেখো এই যে একটা প্লাস আছে, এই যে হচ্ছে 5z। দ্যাটস ওয়াই একটা জিনিস চিন্তা করো, যেগুলো মাল্টিপ্লাই বা প্রোডাক্ট ফর্মে থাকে সেগুলোকে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে একটা টার্ম ধরে নিচ্ছি। এখন দেখো আমি যদি বলি এখানে কতগুলো টার্ম আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে কি বলো দেখি থার্ড টার্ম, আর এটা হচ্ছে কি বলো দেখি ফোর্থ টার্ম। তাহলে আমি যদি বলি যে হাউ মেনি টার্মস ইন দিস এক্সপ্রেশন, সো ইউ ক্যান রাইট দেয়ার আর অনলি 4 terms like first, second, third, fourth, but all the terms are combined here only plus and plus minus দিয়ে। কিন্তু যদি তোমরা বলো যে স্যার এখানে ডিভাইড আছে, তার মানে স্যার 3 একটা টার্ম, b একটা টার্ম, e2 একটা টার্ম, 2s একটা টার্ম, 3c একটা টার্ম, 5z একটা টার্ম, নো, রং আইডিয়া এটা। তাহলে টার্ম ডিটারমিন হয় শুধু কি দিয়ে বলো দেখি, প্লাস আর মাইনাস দিয়ে। ডিভাইড থাকলে সেখানে কিচ্ছু হবে না। আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, এখানে ধরো আমি এখানে দিলাম এক্সাম্পলটা, ধরো লেখা থাকলো 3a প্লাস 2b ডিভাইড 3c। এখন তোমাদের বলা হয় এখানে হাউ মেনি টার্ম, এখন তোমরা তো অনেকে বলবে স্যার 1 2 3, আসলে কি এখানে 3টা টার্ম আছে? নো, এই যে একটা 3a এ একটা টার্ম বোঝাবে, কিন্তু এই যে 2b ডিভাইড 3c আছে, ডিভাইডের কোনো ভ্যালু নেই এখানে, জাস্ট এই দুটোকে আমরা একসাথে ধরবো। তাহলে এখানে কয়টা টার্ম হলো, এই যে একটা ফার্স্ট টার্ম, এই হচ্ছে কি বলো দেখি সেকেন্ড টার্ম। তো আশা রাখি তোমরা টার্মের ব্যাপারগুলো বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস চিন্তা করো যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে কি কি পেলাম। অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আমরা অ্যালফাবেটিক্যাল যে সিম্বল রয়েছে এক্স ওয়াই জেড, এগুলোকে এক্সপ্রেশন ধরলাম। এক্সপ্রেশনের সাথে যখন ডিজিট, দ্যাটস ওয়াই 2 3 4 5 6 7 8 এগুলো আছে, এগুলো যখন কম্বাইন্ড হয়ে গেল তখন আমরা সেগুলোকে কি বললাম বলো দেখি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝালাম। আবার দেখো ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আমরা কোএফিসিয়েন্ট বুঝতে পারলাম, আবার সেখান থেকে আমরা টার্ম দেখতে পেলাম। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের কাছে বেসিক কনসেপ্টের একটা জায়গা, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বেসিক কনসেপ্টের জায়গা। ইনশাআল্লাহ তোমরা এগুলো ভালো করে একটু বাসায় দেখো এবং বুকসের সাথে একটু মিলিয়ে দেখো যে আমার কথার সাথে বুকসের কথাগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা মোটামুটি এই টাইপসের ডিফারেন্ট টাইপসের ম্যাথগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করবো। তো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, বাসায় রোজা করবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করবে যে তা আল্লাহ সবাইকে সব সময় সুস্থ রাখে। ইনশাআল্লাহ সুস্থ থাকবেও তোমরা। আসসালামু আলাইকুম।